আমরা 2024 সালের দ্বিতীয় ধাপে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের গণিত অংশ সলভ করতেছিলাম। প্রথম অংশ অলরেডি করে ফেলেছি, এখন আমরা দ্বিতীয় অংশ করতেছি। যারা নতুন তারা অবশ্যই প্লেলিস্ট অনুসারে ভিডিওগুলো দেখবেন, প্রথম পার্ট দেখে নেবেন, তারপর দ্বিতীয় পার্ট করে ফেলবেন। তো দেখেন 11 নাম্বার যে ম্যাথটা এসেছিল, এখানে কিন্তু 1 স্কোয়ার 2 স্কোয়ার প্লাস ডট ডট এক্স স্কোয়ার, এখানে এর মান কত হবে এটা কিন্তু আসলে করার কিছু নেই। কেন বন্ধুরা আমি বলি যে 1 যোগ এরকম যদি থাকতো 1 যোগ 2 যোগ 3 প্লাস ডট ডট প্লাস এন এরকম যদি থাকে, তার পরিবর্তে আপনি কি করবেন? আপনি কি সারা বেলা ভরে ম্যাথ করতে যাবেন না, এটা সূত্র প্রয়োগ করবেন। সূত্রটা কি? এন পদ সংখ্যা প্রথম পদ শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই 2, অর্থাৎ এরকম সূত্র থাকলে আপনি এন ইন্টু এন প্লাস 1/2 এই সূত্র প্রয়োগ করে কিন্তু আপনি করতে পারেন। এখন যদি এরকম থাকে, কিউব থাকে যদি প্রত্যেকটার উপরে, এরকম যদি ধরেন প্রত্যেকটা সংখ্যার উপর কিউব থাকে, তাহলে আপনি কিভাবে করবেন? হ্যাঁ, মজার ব্যাপার হলো এই সেম সূত্রই, অর্থাৎ এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 একদম সেম সূত্র, কিন্তু এক্সট্রা একটা আপনি কি দিবেন? এক্সট্রা একটা স্কোয়ার দিবেন, সেটা কিন্তু কিউবের সূত্র। এখন একইভাবে এখন প্রশ্ন হলো যে যদি স্কোয়ার থাকে প্রত্যেকটার উপরে, এরকমভাবে যদি স্কোয়ার থাকে ডট ডট প্লাস এন এর উপর স্কোয়ার, তখন আমরা কিভাবে সূত্র প্রয়োগ করব? একদম সেম সূত্র, সেটা হচ্ছে এন ইন্টু এন প্লাস 1, তারপরে নিচে কি থাকে? তার আগে দেখেন এইটুকু কিন্তু মিল থাকে, তারপরে হলো 2n প্লাস 1, নিচে কিন্তু 6 হয়। বন্ধুরা এটা কিন্তু পরীক্ষায় কিন্তু খুবই সময় কম পাওয়া যায়। আপনারা মনে রাখবেন এরকম স্কোয়ার থাকলে বর্গের, স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র হলো এন ইন্টু এন প্লাস 1, 2n প্লাস 1/6, একদম মনে রাখবেন, নাহলে কিন্তু কিচ্ছু করার নাই। তো এখন দেখেন আমরা যদি এখানে এন এর জায়গায় শুধু এক্স স্কোয়ার আছে, তার মানে আমরা এই সূত্র তাহলে এক্স এন এর জায়গায় শুধু এক্স হবে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 1, 2x প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমি একই সাথে কিন্তু কিউব এবং সাধারণ স্বাভাবিক সংখ্যার যে যোগফলের সূত্র সেটাও দেখিয়ে দিচ্ছি, কারণ এবার হয়তো স্কোয়ারটা এসেছে, সামনেই হয়তো তৃতীয় ধাপে হয়তো কিউবেরটা আসতে পারে। আপনারা কিন্তু শুধু এইটাই সলভ করবেন না, এই রিলেটেড আরও যত যে সমস্যাগুলো সেগুলো সলভ করার চেষ্টা করবেন। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার, এটা কিন্তু রিপিট করেছে বিগত বেশ কয়েকবার, কিন্তু এই কোশ্চেনটা এসেছিল। এটা হবে 1.852। এটা আসলে মনে রাখা ছাড়া কিন্তু কোনো ওয়ে নাই। আমি আবারও বলছি, এটার অ্যান্সার হবে 1.852, অর্থাৎ 1.852। দেখেন এখানে বলছে কাগজ ও কলমের মূল্য একত্রে 240 টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম হলে কলমের মূল্য কত? কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা 40 টাকা কম, কি একটা কথাবার্তা, কাগজের মূল্যই তো বেশি হয়। যাই হোক, এখানে কলমের মূল্য বেশি বলছে। কত টাকা বেশি বলছে? 40 টাকা বেশি বলছে। তাহলে আমি যদি মনে করি যে ধরেন 100 টাকা হলো খাতা, আর আমি 140 টাকা হলো কলম, তাহলে দুইটা মিলে কত হলো বলেন তো? দুইটা মিলে কিন্তু 240 হয়ে গেল। এই দেখেন আমি কিন্তু মুখে মুখে করে ফেললাম যে আমি খাতার দাম যেহেতু কম, কত কম? 40 টাকা কম, তাহলে এখানে 100, আর তাহলে কলমের দাম 40 টাকা বেশি, তাহলে 140, দুইটা মিলে কত হলো? 240, অর্থাৎ তাহলে কলমের মূল্য হবে 140। এটা কিন্তু দেখার সাথে সাথে কিন্তু এইভাবে আমরা ট্রাই করতে পারি। এছাড়াও যাদের আসলে কি বলবো রিটেনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শুধু প্রাইমারি না অন্যান্য ম্যাথও করতে হয়, অথবা এইভাবে বুঝতে ধরতে একটু সমস্যা হয়, তাদের জন্য আমি বিস্তারিত করে দিচ্ছি। দেখেন এখানে আসলে কোনটার মূল্য ধরবেন? আপনি যদি খাতার মূল্য আগে ধরেন, আমি যদি ধরে নেই যে খাতার মূল্য কলমের মূল্য যেটা খুঁজে আপনি ধরতে পারেন। আপনি যদি খাতার মূল্য এক্স ধরেন, তাহলে কলমের মূল্য কত হবে? কলমের মূল্য হবে কিন্তু তখন কত? খাতার চাইতে কলম কত? 40 টাকা বেশি, তাহলে এক্স প্লাস 40, এটা হবে তাহলে কলমের মূল্য। এখন খাতা প্লাস কলম দুইটা মিলে কত হবে? 240 টাকা হবে প্রশ্ন মতে। তাহলে এখন এখান থেকে আমরা পাবো 2x সমান সমান 240 থেকে কি 240 থেকে 40 বাদ যাবে, থাকবে কত? 200। তাহলে এক্স এর মান হবে কিন্তু 100। এই যে এক্স এর মান যে 100 বের হলো, এটা কিসের দাম? খাতার মূল্য। তো যদি এই প্রশ্ন যদি বলতো যে খাতার মূল্য কত, তাহলে কত হইতো? 100 হইতো। কিন্তু এই প্রশ্নে চাইছে কি কলমের মূল্য, তাহলে কলমের মূল্য কত হবে? কলমের মূল্য হবে এক্স প্লাস 40। তার মানে এক্স প্লাস 40 মানে কি? এক্স এর মান কত বের হয়েছে? 100 প্লাস 40, টোটাল হবে 140, এটা কিন্তু হবে। তো আমি ভিন্ন ওয়েতে কিন্তু ম্যাথগুলো করে দিয়ে থাকি। আপনারা যে পরীক্ষার হলে যে ভিন্ন ভিন্ন ওয়েতে করবেন ঠিক তার জন্য না, যাতে আমরা সুন্দরভাবে বুঝতে পারি, এবং একবার বেসিকটা বুঝতে পারলে নিজে থেকেই কিন্তু দ্রুত করতে পারবো ম্যাথগুলো আমরা। 14 নম্বর ম্যাথটা কিন্তু সহজ ছিল, কিন্তু তারপরেও অনেক সময় এলোমেলো হয়। সেটা হলো যে আপনাকে বুঝতে হবে যে একটি রাশি, তাহলে আমি এখানে যদি লিখি একটি রাশি মানে এটা প্রথম রাশি, আর তারপর বলছে কি অপর রাশি ইস্টু অপর রাশি মানে দ্বিতীয় রাশি, এরকম। তো আপনি যদি এলোমেলো করে ফেলেন যে এই রাশিকে আগে মনে করেন এই রাশিকে পরে মনে করেন, তাহলে কিন্তু অঙ্ক হওয়ার পরেও কিন্তু রাইট অ্যান্সার পৌঁছাতে পারবেন না। তো একটি রাশি
ইষ্ট অপর রাশি। এখন বলছে একটি রাশি অপর রাশির 64%। এখন অপর রাশির 64%, তাহলে অপর রাশি আমার জানতে হবে। অপর রাশির যে এই যে র যে আছে, এই যে রাশির, তার মানে আগে আমার অপর রাশিটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো অপর রাশি আমি যদি 100 ধরি, ধরলাম অপর রাশি আমি ধরে নিলাম 100। আচ্ছা, অপর রাশি যদি 100 হয়, তাহলে বলছে একটি রাশি অপর রাশির, মানে এই রাশির 64%। তার মানে একটি এই রাশিটা হবে কত পার্সেন্ট? 64%। 64% মানে কি? এটা হবে 64, ওটা হবে 100, এটা হবে অনুপাত। এখন এটা যদি অনুপাত করেন আমরা এটাকে 4 দিয়ে যদি ভাগ করি হবে 16, এটাকে 4 দিয়ে ভাগ করলে হবে 25। তাহলে দেখেন এই যে 16 এবং 25, এটা কিন্তু অ্যান্সার হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি প্রথমেই অপর রাশি বলছি এটা আমি আগে লিখি, যদি ধরে নিই যে অপর রাশি আগে লিখলাম, তারপরে একটি রাশি আমি পরে লিখলাম, তাহলে কিন্তু আবার ম্যাথটা কিন্তু 25:16 হয়ে যাবে, তখন কিন্তু এটা ক্রস, এই ম্যাথটা কিন্তু হবে না। এছাড়াও আমরা অনেক সময় অঙ্ক করি না এইভাবে, যে ভাই পাবে বোনের এভাবে 5-এর 3 অংশ, এইভাবে আমরা করি না। ভাই পাবে বোনের এত অংশ, তার মানে কি 5-এর 3 অংশ। তার মানে কি যে ভাই 3 অংশ পাইলে বোন পাবে 5 অংশ। আগে ভাইয়ের রেট কত? তাহলে 3, আর বোন হলো পরে কত? 5। তাহলে এই লজিক যদি আমরা ব্যবহার করি, দেখেন এখানে 64% মানে কি? 64% মানে হলো 64% মানে নিচে হলো 100। তার মানে কি এটা হলো প্রথমে যে, যেমন এই যে ভাই প্রথমে যে ব্যক্তি থাকে সে হলো প্রথম, আর পরের যে ব্যক্তির উল্লেখ থাকে সে থাকে নিচে। তাহলে আমরা এখান থেকে একটি রাশি, তাহলে একটি রাশি কত হবে? এখানে যেহেতু প্রথমে উল্লেখ, তাহলে একটি রাশি হবে 64। তাহলে অপর রাশি তাহলে কত হবে? যে নিচেরটা, তাহলে হলো 100। এখন দেখেন অলরেডি কিন্তু আমরা অ্যান্সারে পৌঁছাইতে পারবো। এটা হবে 16, এটা হবে 25। এছাড়াও যদি আপনি এভাবেও না করেন, যে আপনার বীজগাণিতিক নিয়মে যদি করেন যে একটি রাশি অপর রাশিটা যদি এক্স ধরেন, আমরা যদি ধরি যে অপর রাশি এক্স, তাহলে এক্স, এখন অপর রাশি যদি এক্স হয়, তাহলে প্রথম রাশিটা কত হবে? তাহলে এক্স এর 64। এখন এক্স এর 64 মানে কি? এক্স এর 64%। 64% মানে 64 বাই কত? 100। তার মানে এটাকে আমরা লিখতে পারি 64 এক্স, নিচে হলো 100। এইভাবে আমরা করতে পারি। এরপরে এক্স কাটা দিলাম আমরা, উভয় পক্ষকে 100 দ্বারা যদি গুণ করি, এই পাশেও 100 দিয়ে গুণ করলাম, এই পাশেও আমরা 100 দিয়ে গুণ করলাম। আচ্ছা, এ পাশে যে কাটাকাটি করছিলাম, এ পাশে কিন্তু 1 থাকে, তখন আর কি কাটাকাটি করলো, অর্থাৎ এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করছি আমি। তাহলে সেক্ষেত্রে এই 100 কাটা গেলে থাকবে 64, এখানে থাকবে 100। আমরা কিন্তু এভাবে ম্যাথটা করতে পারি। দেখেন আমি কিন্তু বিভিন্ন ওয়েতে ম্যাথগুলো দেখাই দিই। কেন দেখাই দিই? যাতে করে আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, এবং নিজে যখন ক্লিয়ারলি বুঝতে পারবেন আপনারা শর্টকাট মুখস্থ করতে হবে না, আপনি নিজেই কিন্তু শর্টকাট তৈরি করে ফেলতে পারবেন। 15 নাম্বার ম্যাথটা আসলে কি বলবো, একদম কমন টাইপের ম্যাথ। অলরেডি কিন্তু আমি প্রথম ভিডিওতে, অর্থাৎ এটা সমাধান করতে গিয়ে বলছি যে একটা সূত্র পড়তে গিয়ে, যে যদি এরকম স্বাভাবিক সংখ্যার ম্যাথ করতে হয় আমাদের, এখানে এন দিয়ে দেখাই দিছি আমি, তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা এন ইন্টু এন প্লাস 1 ডিভাইডেড বাই 2 এরকম করে ফেলে কিন্তু হয়। অর্থাৎ এই এন বলতে পদ সংখ্যা, তো এখানে তো পদ সংখ্যা 20টাই হবে, কারণ এখানে তো কোনো গ্যাপ নাই, 1-এর পর 2, 2-এর পর 3, টোটাল পদ সংখ্যা 20টাই হবে। তাহলে এখানে আমরা 20, আবার এই এন বলতে শেষ পদ হইল 20, আর এখানে 1 বলতে প্রথম পদ। তাহলে আমরা 20, এখানে কি হবে 20-এর সাথে আরও 1 যোগ হবে, এই যে এনের মান 20, তার সাথে আরও, তার মানে 21, নিচে ভাগ হবে 2 দিয়ে, এটাকে কাটলে হবে 10। এখন তার মানে কি 210 হবে, এটা রাইট অ্যান্সার। এইটাও করতে কিন্তু আসলে 30 সেকেন্ডের উপরে লাগার কথা না। তো এই সূত্রগুলোতে আমি আগেই বলছি স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এছাড়া আপনি যদি মনে করেন যে 1-এর সাথে 2 লিখবো, 2 তারপর 3 লিখবো, এইভাবে আমি সবগুলো লিখে যোগ করবো। এখন আপনাকে যদি 1 থেকে 1000 পর্যন্ত যদি দেয়, তখন আপনি কি করবেন? তখন তো এইভাবে যোগ করতে পারবেন না। কাজে আপনারা এই সূত্রটা মনে রাখার চেষ্টা করবেন। 16 নাম্বার যে ম্যাথটা ছিল, যে চতুর্ভুজের কেবল 2টি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, তাকে কি বলে? আমরা দেখেন 2টি, তার মানে ধরেন এই বাহুর সাথে আমি এই 2টা বাহু সমান্তরাল তো বুঝে নিই, যে রেল লাইনের মতো চিরজীবন সমান দ্রুত বজায় রাখবে। এখন 2টি বাহু সমান্তরাল, কিন্তু আরও তো 2টা বাহু থাকতে পারে, এই যে আরও 2টা বাহু নিলাম, ওই 2টা কিন্তু সমান্তরাল না, বলা হয়েছে যে 2টা বাহু সমান্তরাল হবে। আবার ধরি যে এই 2টা বাহু আমরা সমান্তরাল ধরি এই 2টা বাহু সমান্তরাল। এখন অপর যে 2টা বাহু আছে, এখানে একটা ধরে নিলাম, আবার এখানে একটা ধরে নিলাম, তো অপর 2টা বাহু কিন্তু সমান্তরাল না। তো এটাকে কি বলবো আমরা? এটাকে কি আমরা রম্বস বলবো? না, এটা তো রম্বস হয় না। এটা কি সামুদ্রিক বলবো? না। আর চতুর্ভুজ তো সবই চতুর্ভুজ, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট যেটা সেটা আমাদের অ্যান্সার করতে হবে। তো এইটার নাম কি বলেন তো, যার 2টা বাহু সমান্তরাল কিন্তু অন্য 2টা বাহু সমান্তরাল না? নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন, সেটা হবে 100% ট্রাপিজিয়াম। এবং এইটা কিন্তু বিভিন্ন পরীক্ষা এসে থেকে, বিশেষ করে প্রাইমারি পরীক্ষা আমি অনেকবার সলভ করেছি। আপনারা কিন্তু মানে এটা আসলে লাকি যে একদম চোখ বন্ধ করে অ্যান্সার করে দিবেন।
একটি দেশের জিডিপির পরিমাণ 7.5 বিলিয়ন মার্কিন ডলার। ওই দেশের মোট জনসংখ্যা 1.85 মিলিয়ন হলে দেখেন মোট সম্পদ আমার হলো এত আর মোট জনসংখ্যা আমার হলো এত, তাহলে বলছে মাথা পিছু জিডিপির পরিমাণ। মাথা পিছু মানে কি, গড়ে কত করে পড়ে। তো আমরা জানি গড়, তাহলে আমরা জানি যে গড় করতে গেলে কি করা লাগে, যেমন ধরেন আপনি 3টি সাবজেক্টে, একটা সাবজেক্টে 30 পাইছেন, একটা সাবজেক্টে আপনি 25 পাইছেন, একটা সাবজেক্টে আপনি 35 পাইছেন, অর্থাৎ এক এক সাবজেক্টে এক এক নাম্বার পাইছেন। এখন 3টা সাবজেক্টের গড় কত হবে, তাহলে 3টা সাবজেক্টের গড় করতে গেলে 3টাতে যোগ করে আপনি কিন্তু 3টা ভাগ করবেন, এভাবে কিন্তু আমরা গড় নির্ণয় করি। তাহলে এখন এখানে আসেন, আমার মোট হলো কত, যেমন এই যে মোট বের করি, তাহলে মোট হলো 7.5 বিলিয়ন। তাকে আবার মোট জনসংখ্যা কত, 1.85 মিলিয়ন। এখন এখানে প্রশ্ন হলো, আপনি কিন্তু একটা দেওয়া আছে বিলিয়ন আর একটা দেওয়া আছে কি মিলিয়ন, তো তাহলে কেমন হলো, বিলিয়ন উপরেরটা বিলিয়ন, এটা হলো মিলিয়ন। যেমন ধরেন উপরে দেওয়া আছে মনে করেন যে 5 মিটার, আর নিচে দেওয়া আছে হইলো 200 সেন্টিমিটার। তো এটা কি আপনি করতে পারবেন এই ম্যাথটা করলে কি হবে না, হয় আপনাকে 2টাই সেন্টিমিটার করতে হবে, নাহলে 2টাই মিটার করতে হবে, নাহলে কিন্তু এই ম্যাথটা হবে না। তো একই ক্ষেত্রে নিচে মিলিয়ন আছে উপরে বিলিয়ন আছে, তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে, 2টাই মিলিয়ন নাহলে 2টাই বিলিয়ন করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই যে বিলিয়ন যে দেওয়া ছিল সেটাকে আমরা মিলিয়ন বানাই ফেলি। এটাকে মিলিয়ন বানাতে গেলে কিন্তু 1000 দিয়ে গুণ করতে হবে। এই ম্যাথ কোশ্চেনটা সলভ করতে কিন্তু বলেছি আমি যে বিলিয়ন মিলিয়ন এগুলো কিন্তু হাজারের হিসাব হয়। কেমন, যেমন 1000 মিলিয়নে হয় 1 বিলিয়ন, আবার 1000 বিলিয়নে হয় 1 ট্রিলিয়ন, এগুলো সব 1000 দিয়ে হয়। কাজেই 1 বিলিয়ন মানে কত, 1 বিলিয়ন মানে 1000 মিলিয়ন, অতএব 7.5 বিলিয়ন মানে, তাহলে এটার সাথে গুণন হবে, এই কারণে কিন্তু আমি এইভাবে লিখছি। এখন দেখেন বন্ধুরা, এটা কিন্তু আমরা চাইলে গুণ করে দিই, যেহেতু এখানে শূন্য আছে তাহলে কিন্তু এটা গুণ করা সহজ হবে। কিরকম গুণ করা সহজ হবে, এখানে 1 2 3 তিনটা শূন্য আছে, তাহলে আমরা একটা কাজ করব, এই দশমিকটা 3 ঘর পরে চলে যাবে। কিন্তু আমরা জানি এটা নিশ্চয়ই ব্যাখ্যা করার প্রয়োজন নাই, সেক্ষেত্রে 7.5 দশমিকটা কয় ঘর পরে যাবে বন্ধুরা, 3 ঘর। তাহলে 1 ঘর তো চলেই, 1 ঘর আর 2 আরও একটা, তাহলে 3 ঘর পর চলে যাবে। কিন্তু আপনি যদি বিশ্বাস না হয় 7.5কে 1000 দিয়ে গুণ করে দেখবেন, এটাই আসবে। তো শর্টকাট কিন্তু আমাদের শিখতে হবে। অ্যান্ড দেন 1.85। এখন দেখেন এই ম্যাথটা, এই ধরনের ম্যাথ কেন দেয় জানেন বন্ধুরা, এই ম্যাথগুলো দেয় কারণ হচ্ছে যাতে আপনার সময়ের ভিতরে পারেন কিনা সেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এখন এই ম্যাথটা করতে গেলে কিন্তু আপনার ভাগ করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য আপনি যে কাজটা করবেন, যে আপনি কাছাকাছি, যে নিকটতম কত মার্কিন ডলার, এখানে কিন্তু বলা আছে যে নিকটতম। এখন চিন্তা করেন, আপনি 1.85 মানে কি, 1.85কে আপনি 2 মনে করতে পারেন, মানে 2 এর কাছাকাছি। এখন দেখেন, আপনি যদি 7500 টাকাকে 2 ভাগ করেন তাহলে কি 40 হবে? এটা কখনোই না, এটা কিন্তু অ্যান্সারে আসবে না। আমি কিন্তু ক্যালকুলেশন করার আগেই কিন্তু আমি এগুলো করতেছি। আবার ধরেন 7500 টাকাকে যদি 2 ভাগ করেন, আমি ধরে নিছি 1.85 মানে 2, কিন্তু অলমোস্ট এটা 2 এর কাছাকাছি। এখন 7500 টাকাকে যদি 2 ভাগ করেন সেটা কি 40,000 হবে? জীবনেও না, এটাও হবে না। এখন আবার দেখেন যে 7500 টাকাকে আপনি যদি 2 ভাগ করেন তাহলে কি হয়, 7500 টাকাকে 2 ভাগ করলে আমরা কি করতে পারি, যে 3000 করে যদি দেই, 3000, একজনের 3000 আরেকজনের 3000, তাহলে হবো 6000। আমরা যদি 3500 করে দেই তাহলে হবো 7000। তার মানে 3500-এর উপরে কিন্তু আমরা দিতে পারবো। তো 3500 মানে কি, তো 3500 মানে 3500 এরকমটা আর কি। তো এর উপরে কিন্তু আমরা দিতে পারবো যদি 2 ভাগ করি। এখন তো অলরেডি কিন্তু 2 ভাগ করলে কত আসতেছে, 3500, কিন্তু তার উপরে আমরা পাইতেছি। তো সেই ক্ষেত্রে এটা কি 405 হইতে পারে না? কোথায় 3500, কম করে ধরলেও 3500, সে জায়গায় 405 হবে না, এটাও হবে না। আসলে অ্যান্সার হবে বাকিটা, এই যে এইটা। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কিন্তু আপনি এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন, 7500। এটা কি ক্যালকুলেশন আমরা ডাইরেক্ট এভাবে ভাগও করতে পারি, 85 এভাবে ভাগ করেও দেখতে পারি, অথবা আমরা 7500 এটাকে আমরা কি লিখতে পারি, দেখেন যে নিচে কিন্তু যারা বিস্তারিত করতে চান এটাকে কিন্তু 185, এই দশমিকের জন্য একটা 1 আর 2 ঘর, তাহলে 2টা শূন্য এভাবে। অ্যান্ড দেন আমরা এই লাইনগুলোকে পরবর্তীতে কিন্তু এটা উপরে ছিল, তাহলে 7500 গুণন দিতে পারি, গুণন দেয় 100 উপরে চলে যাবে আর নিচে হবে 185। এখন যদি এটা ক্যালকুলেশন করেন অনেক বড় লেন্থি ক্যালকুলেশন হবে, এবং ক্যালকুলেশন করার পরে দেখবেন যে এই যে কত 4054, এইটাই অথবা এটার কাছাকাছি। সো এই ধরনের ম্যাথগুলো একটু ট্যাকটিক্যাল হইতে হবে আপনাকে। আমি আর বিস্তারিত এটা ক্যালকুলেশন করলাম না, আপনারা বিস্তারিত ক্যালকুলেশন করেই দেখতে পারেন। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য হবে?
বোঝার চেষ্টা করেন যে এমন একটা সংখ্যা হবে আসবে যেটা 24, 36 এবং 48 সবগুলোতেই বিভাজ্য। বিভাজ্য মানে কি? 24 দিয়েও ভাগ করা যাবে, 36 দিয়েও ভাগ করা যাবে, 48 দিয়েও ভাগ করা যাবে। এখন এরকম সংখ্যা তো অনেক হইতে পারে, তাই না? কিন্তু লঘিষ্ঠ সংখ্যাটা বের করতে হবে, অর্থাৎ সবচাইতে ছোট এরকম একটা সংখ্যা বের করো। তো তাহলে কি করতে হবে? আমরা জানি যে 24, 36 এবং 48 প্রত্যেকটা দিয়েই যেন ভাগ যায় এরকম একটা সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? যে লঘিষ্ঠ অর্থাৎ লসাগু করতে হবে। তো এখন লসাগু যদি করি আমরা, তাহলে এটা কত হবে? 12 দুগুণা 24, 18 দুগুণা 36, তারপরে কত? 24 দুগুণা 48, অ্যান্ড দেন আমরা কি করব? 2 দিয়ে 6 দুগুণা 12, 9 দুগুণা 18, 12 দুগুণা 24। আপনারা নিশ্চয়ই এগুলো পারবেন। আবার 2 দিয়ে দিলে এটা কত হবে? 3 দুগুণা 6, 9 9ই থাকবে, 6 দুগুণা 12। এবার আমরা 3 দিয়ে দেখি, 1 হবে, 3 হবে, এটা কিন্তু 2 হবে। তাহলে লসাগু করলে এই ধরনের ম্যাথ থাকলে এমন লঘিষ্ঠ সংখ্যা বের করেন। তো এরকম থাকলে এবং কয়েকটা সংখ্যা দেওয়া থাকলে আপনি লসাগু করবেন একদম ডাইরেক্ট, এত বোঝার দরকার নেই। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি 3 দুগুণা কত? 6, 3 6 18, 18 দুগুণা কত? 36, 36 দুগুণা 72, আর 72 দুগুণা কত? 144। তাহলে এরকম একটা ছোট্ট সংখ্যা 144, এর চাইতে ছোট সংখ্যা নাই যেটা একই সাথে 24, 36 এবং 48 দ্বারা ভাগ করতে পারবেন। এর চাইতে ছোট সংখ্যা নেই, এর চাইতে বড় হইতে পারে, বাট এর চাইতে ছোট সংখ্যা আর কোনো নাই। তার মানে 144ই হলো আমাদের মূলত সংখ্যা যেটা একই সাথে 24, 36, 48 দ্বারা ভাগ করা যায়। এখন এখানে বলছে যে কোন সংখ্যার সাথে 3 যোগ করলে, তাহলে অবশ্যই এটা 141-এর সাথে 3 যোগ করলে। কিভাবে বুঝলাম 141-এর সাথে? কারণ 141-এর সাথে 3 যোগ করলে ঘুরে ফিরে আমি কত পাবো? 144 পাবো। তো এটাই তো পাইতে হবে আমাদের। সুতরাং আমাদের সংখ্যাটা হবে 141, যে 141-এর সাথে 3 যোগ করলে আমাদের 144ই হইতে হবে। তো 144 যদি হইতে হয়, তো কোন সংখ্যার সাথে তাহলে আপনি 3 যোগ করবেন? অবশ্যই 141-এর সাথে 3 যোগ করবেন, তাহলে সে 144 হবে। তাহলে কোন সংখ্যার সাথে? 141-এর সাথে। অ্যান্সার হবে কোনটা? এই যে এটা 141-এর সাথে। তো এই ধরনের ম্যাথে মানে শর্টকাটে মনে রাখার জন্য বলবো যে আপনি এই ধরনের ম্যাথগুলো লসাগু করবেন, এবং এই যে 3 যোগ, 4 যোগ, 2 যোগ যেটা যোগ থাকবে উল্টা আরও লসাগু থেকে ওটা কি করে দেবেন? বিয়োগ করে দেবেন। আমি আবারও বলতেছি যে 3 যোগ লেখা আছে, আপনি উল্টা কাজ করবেন, যে লসাগুটা আসবে 144, এখানে আছে 3 যোগ, আপনি আরও 3 কি করবেন? বিয়োগ করবেন। সুতরাং 141, এটাই হবে রাইট অ্যান্সার। এটাই যে খ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। 19 নাম্বার একটা বাচ্চা পোলাপানের ম্যাথ আসছিল। যাই হোক, যেহেতু আমরা বাচ্চা পোলাপানকে পড়াবো, বাচ্চা পোলাপানের ম্যাথও করতে হবে আমাদের, আর অবশ্যই এত দ্রুত সময়ের ভিতর করতে হয় যে অনেক সময় ছোটোখাটো অঙ্কই কিন্তু আমাদের ভুল হয়ে যায়। এখানে বলছি একটি পেন্সিলের ওজন 5 গ্রাম, ওটির ওজন মিলিগ্রামে কত হবে? তো মিলিগ্রামে কত হবে? তার মানে মিলিগ্রাম আমার এই পাশে রাখতে হবে। তার মানে আমাদের এটা জানা থাকতে হবে যে 1 গ্রাম সমান সমান 1000 মিলিগ্রাম। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। অতএব আমাদের 5 গ্রাম মানে কি? 1 গ্রামের জায়গায় যদি 5 গ্রাম হয় সেটা গুণন হবে, তাহলে এত মিলিগ্রাম, তাহলে এটা অ্যান্সার হবে 5000 মিলিগ্রাম। সুতরাং 5000 কোথায়? দেখেন এখানে 500 আছে, এখানে 50,000 আছে। এক্সাইটেড হয়ে কিন্তু ভুল করে না, এখানে আছে 50, তার মানে কি 5000 কিন্তু কোনোটাতেই নাই, তাহলে এটা কোনোটাই কিন্তু অ্যান্সারে দেওয়া নাই। আমরা 20 নাম্বার সর্বশেষ ম্যাথটা আজকে করে দেখতেছি। তো এই ম্যাথটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। তার আগে বলে নিচ্ছি যে আপনারা যদি কোথাও না বোঝেন বা ঝামেলা মনে করেন কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিও যদি আপনার উপকারে লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। তো সর্বশেষ ম্যাথটা আমরা করতে যাচ্ছি। দেখেন এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে এতটুকু যোগ, আবার এইখানে একটা পার্ট আছে, এগুলো হচ্ছে গুণনের পার্ট। এখন এই গুণন কিন্তু দেখতে কঠিন মনে হলো, আসলে কিন্তু সহজ। কেন? কারণ 5 গুণন 5 গুণন 5 গুণন 5, আপনি দশমিক লেখারই দরকার নেই। 5কে 5 দিয়ে গুণ করলে কত হবে? 25, 25কে 5 দিয়ে গুণ করলে হবে 125। তাহলে 125কে আবার গুণ করবেন কত দেয়? 5 দিয়ে। তাহলে 5 5 25-এর 5, হাতে রইল 2, তারপর 5 দুগুণা 10, 10 আর 2 12, 12 2 হাতে থাকে 1, 5 একে 5 6, 625। তাহলে আমরা গুণ যে করলাম আমরা পাইলাম কত? 625। কিন্তু এখন দেখেন দশমিকের পর কয় ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9, দশমিকের পর আছে 9 ঘর। তাহলে আমাদেরও কিন্তু দশমিকের পর কয় ঘর রাখতে হবে? 9 ঘর রাখতে হবে। তাহলে আমি যদি এখানে দশমিক দিই, দশমিকের পর কি 9 ঘর আছে? না। তাহলে 1 2 3 4 5 6 7 8, আর একটা শূন্য কোথায় দিই? এখানে দিই 9, এরকম কিন্তু হবে। আচ্ছা, এখন দেখেন তো আমি যদি আবার ক্লিয়ার করে লিখি, যে যেমন আমাদের আসছিল কত? 625। এখানে গড় যে দশমিকের পর যেহেতু 9 ঘর, তাহলে 1 2 3 এই 4 5 6 7 8 9, এখন ক্লিয়ার ভাবে লিখলাম আমরা। এখন এইটুকু তো আসলে এই জায়গা থেকে, বাকি কিন্তু আরো 2টা জিনিস এসে কি হবে? যোগ হবে। তাহলে একবার এসে যোগ হবে পয়েন্ট, এখানে কত? 0.5, এটা এসে যোগ হবে। আবার তার সাথে যোগ হবে কত? এখানে 0.5 এসে কিন্তু যোগ হবে। যদিও এখানে কিন্তু 0 ছিল সামনে একটা, যে 0 0 পয়েন্ট, এটা
আবার এটার ক্ষেত্রেও কিন্তু সামনে একটা জিরো ছিল, যাই হোক এটা কোনো ম্যাটার না, সামনে জিরো, এই দশমিকের আগে জিরো দিলেই কি না দিলেই কি। এখন যদি আপনি যোগ করেন তাহলে এটা 5, এটা 2, এটা 6, 0 0 0 0, এটা 5, এটা 5.0, তাহলে কিন্তু আমরা 5 5 1 2 3 4টা শূন্য পাচ্ছি। তাহলে যে 5 5 1 2 3 4টা শূন্য আর 625। তো নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এটা আমি কিভাবে করলাম। তো ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার। আমি আবারও বলতেছি, যদি বুঝে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন, আর যদি কোথাও আজকের ক্লাসে যদি আপনার প্রবলেম থেকে থাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, আমি আসলে নিবন্ধন, স্কুল পর্যায়ে 2, তারপরে হচ্ছে বিসিএস, প্রাইমারি বিভিন্ন চাকরির ম্যাথ, ইংলিশ বিভিন্ন টিউটোরিয়াল করে যাচ্ছি। আপনার যদি উপকারে লাগে সেগুলো একটু আমার চ্যানেলটা ঘুরে দেখতে পারেন বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।